আজকের লেকচারে আমরা পড়ব এনট্রপি। এনট্রপি কাকে বলে এটা আগে আমরা জেনে নিই। এনট্রপিকে যদি আমরা ডিফাইন করি তাহলে এটা বলা যায় যে এনট্রপি হলো কোনো একটা সিস্টেমের বিশৃঙ্খলতার মাত্রা পরিমাপ করা হয় মানে যে প্যারামিটারের সাহায্যে বা যে তাপগতীয় অপেক্ষকের সাহায্যে তাকে আমরা বলি এনট্রপি, ওই সিস্টেমের এনট্রপি। এবার বলি যে বিশৃঙ্খলতার মাত্রাটা কি। বিশৃঙ্খলতাটা কি আমি কি বললাম, যে তাপগতীয় অবস্থার অপেক্ষকের সাহায্যে কোনো একটা সিস্টেমের বিশৃঙ্খলতার মাত্রা পরিমাপ করা হয় তাকে আমরা বলি এনট্রপি। ঠিক আছে, তো এখন বিশৃঙ্খলতা জিনিসটা কি সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে এটাকে বুঝতে একটু সুবিধা হয়। ঠিক আছে, এনট্রপি এর আগেও তোমরা পড়েছো, বাট সেটাকে আবার আমরা একটু রিক্যাপ করে নিতে চাই। ঠিক আছে, এটাকে আমরা মেমোরাইজ করে নিতে চাই আরেকবার। তো যেটা হচ্ছে যে বিশৃঙ্খলতা মানে হচ্ছে কোনো একটি পদার্থ গঠনকারী অণু, পরমাণু বা আয়ন, মানে কোনো একটা পদার্থ গঠনকারী কণা। অ্যাকচুয়ালি কণা মানে এর মধ্যে যে কোনো কণা হতে পারে। কণা মানে এখানে আয়নও হতে পারে, অণু হতে পারে, পরমাণুও হতে পারে। ঠিক আছে, তো যে কোনো পদার্থের ওই গঠনকারী কণাগুলোর তোমার হচ্ছে কি স্থান পরিবর্তনের হারকে অ্যাকচুয়ালি বলা হয় বিশৃঙ্খলতা অর্থাৎ র্যান্ডামনেস মানে কোনো একটি পদার্থ গঠনকারী অণু, পরমাণু বা আয়নগুলো যত বেশি চলাচল করবে তাদের স্থান পরিবর্তন করার হার তত বেশি হবে। ঠিক আছে, স্থান পরিবর্তন করার হার অর্থাৎ স্থান পরিবর্তন করবে পার সেকেন্ড সময়ে, বা যত স্পিডে বেশি বেশি চলবে তখন তাদের স্থান পরিবর্তন করার হার তত বৃদ্ধি পাবে। তার জন্য তাদের এনট্রপির পরিমাণও বৃদ্ধি পাবে। যেমন একটা উদাহরণ দিলে আর একটু পরিষ্কার হয়, যেমন গ্যাসীয় পদার্থের যে অণুগুলো রয়েছে, অণু, পরমাণু বা আয়ন যার দ্বারাই গঠিত হোক না কেন গ্যাসীয় পদার্থটা, এই গ্যাসীয় পদার্থে কিন্তু অণু, পরমাণু বা আয়নগুলো যেই হোক না কেন সেটা অত্যন্ত স্পিডে চলে এবং তাদের গতিটা অনেক বেশি। কার তুলনায় না, গ্যাসীয় পদার্থ ওই একই পদার্থের তরল অবস্থার তুলনায়। তরল অবস্থায় কিন্তু মানে অণুগুলো, তরল গঠনকারী যে কণাগুলো অর্থাৎ অণু, পরমাণুগুলো, এগুলোর যা গতিবেগ থাকবে বা ভেলোসিটি থাকবে, যত মানে দ্রুত চলাচল করবে তার থেকে কিন্তু গ্যাসীয় অবস্থায় অনেক বেশি দ্রুত চলাচল করবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে র্যান্ডামনেস বা বিশৃঙ্খলতা। মানে বিশৃঙ্খলতা বলতে বোঝা গেল যে কোনো একটা সিস্টেম গঠনকারী কণাগুলো যত দ্রুত এদিক ওদিক ধাবিত হবে তত তাদের বিশৃঙ্খলতার মাত্রাটা বাড়বে। তার জন্য কোনো একটা নির্দিষ্ট পদার্থের তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় বিশৃঙ্খলতার মাত্রাটা কিন্তু অনেক বেশি। এটা আশা করি বোঝা গেল। তো এই বিশৃঙ্খলতা মাপা হয় যে মানে থার্মোডাইনামিক্স প্যারামিটারের সাহায্যে, অর্থাৎ যে তাপগতীয় অবস্থার অপেক্ষকের সাহায্যে, তাকে আমরা বলি এনট্রপি। এবার এনট্রপির যদি আমি ম্যাথামেটিক্যাল রূপটা দেখতে চাই, যে ম্যাথামেটিক্স মানে গাণিতিক রূপটা কেমন, তাহলে প্রথমে বলতে হয় যে আমরা জানি যে ডি কিউ বার রিভার্সিবল হোক বা যাই হোক, ডি কিউ বার অর্থাৎ কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে ধরে নিচ্ছি যে এটা একটা সিস্টেম। ঠিক আছে, তো সিস্টেম আর বাকিটা পরিবেশ। ঠিক আছে, এগুলো হচ্ছে পরিবেশ, এটা হচ্ছে বাইরেটা পরিবেশ বা সারাউন্ডিং। তো এই ক্ষেত্রে যদি তাপের আদান প্রদান হয়ে থাকে তাহলে ধরে নিচ্ছি কিউ পরিমাণ তাপ আদান প্রদান হচ্ছে। তো কিউ পরিমাণ তাপ যেহেতু আদান প্রদান হচ্ছে এবং ধরে নিচ্ছি যে এইটা মানে পরাবর্ত প্রক্রিয়ায় হচ্ছে, তার মানে পরাবর্ত প্রক্রিয়ায় হলে সেটাকে আমরা REV বা রিভার্সিবল এইভাবে আমরা কিন্তু চিহ্নিত করতে পারি। ঠিক আছে, রিভার্সিবল বা REV দিয়ে এটাকে চিহ্নিত করা যেতে পারে। তাহলে যেটা বলা হচ্ছে যে রিভার্সিবল প্রসেসে অর্থাৎ পরবর্তী প্রক্রিয়ায় সিস্টেম এবং পরিবেশের মধ্যে যে তাপের আদান প্রদান হচ্ছে সেটাকে কিউ রিভার্সিবল বলছি। কিন্তু এর আগে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে কি, যে তাপের আদান প্রদান বা তাপ যে একটা কোয়ান্টিটি, মানে তাপ একটা রাশি, যে রাশিটা কিন্তু
আমরা জানি যে এটি একটি পথ নির্ভরশীল রাশি, অর্থাৎ পাথ ডিপেন্ডেন্ট ফাংশন। তো এর জন্য এর এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল হয় না, আর তার কারণে কিন্তু বার দেওয়া হয়েছে, এই কথাটা ওই কারণেই ইউজ করা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা আমরা জানি পথের উপর নির্ভরশীল একটা রাশি, কিন্তু ধরে নিচ্ছি যে এই যে মানে রিভার্সিবল প্রসেসে কিউ পরিমাণ তাপের আদান প্রদান হয়েছে, ধরে নিচ্ছি সেটা টি কেলভিন উষ্ণতাতে এটা কিন্তু সম্পন্ন হয়েছে, মানে আইসোথার্মালি সম্পন্ন হয়েছে, মানে সমষ্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তার মানে কি যে এখানে তাপের আদান প্রদান হলেও কিন্তু এই ক্ষেত্রে যাতে সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন না হয় এরকমভাবে পরিবর্তনটাকে করা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখা গেছে যে কিউ রিভার্সিবল এটা একটা পথ ফাংশন, মানে পাথ ফাংশন অর্থাৎ পথ নির্ভরশীল রাশি, কিন্তু একে যদি যে উষ্ণতায় যত কেলভিন উষ্ণতায় এই পরিমাণ তাপের আদান প্রদান হয়েছে সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মধ্যে, তাকে যদি মানে সেই উষ্ণতা দিয়ে যদি আমরা ভাগ করি, অর্থাৎ যদি এখানে আমরা তোমার টি দিয়ে ভাগ করি, তাহলে এটা কিন্তু একটা অবস্থার অপেক্ষকের পরিবর্তনকে বোঝায়। কি বললাম? এটা একটা অবস্থার অপেক্ষকের পরিবর্তনকে বোঝায় বললাম। মানে এটা দেখো ডিবার কিউ রিভার্সিবল যেটা বললাম, এটা তো তাপের আদান প্রদান, এটা কিন্তু পাথ ফাংশন, কিন্তু যদি তাকে যে উষ্ণতায় এই পরিবর্তনটা হচ্ছে সেই উষ্ণতা দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে এই রেশিওটা একটা তোমার অবস্থার অপেক্ষকের পরিবর্তনকে বোঝাচ্ছে। তো এই একটা অবস্থার অপেক্ষক, নতুন ধরনের একটা অবস্থার অপেক্ষক, সেই নতুন ধরনের অবস্থার অপেক্ষকটা হচ্ছে এস ফর এন্ট্রপি, ঠিক আছে। তো এই এন্ট্রপির পরিবর্তনকে বোঝাচ্ছে। তার মানে কি বললাম যে এটা যে রেশিওটা পেয়েছি, সেই রেশিওটা অ্যাকচুয়ালি এন্ট্রপির পরিবর্তনকে বোঝাচ্ছে। এটা কিন্তু মানে পারফেক্ট অ্যাবসোলিউট এন্ট্রপিকে বোঝাচ্ছে না, বা পরম এন্ট্রপিকে বোঝাচ্ছে না, এটা এন্ট্রপির পরিবর্তনকে বোঝাচ্ছে, ঠিক আছে। এন্ট্রপির পরিবর্তন, অর্থাৎ এখান থেকে বুঝতে পারলাম যদি ডিবার কিউ পরিমাণ তাপ রিভার্সিবল প্রসেসে কোনো একটা পরিবেশ থেকে সিস্টেমের মধ্যে যদি ঢোকানো হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, তাপ ঢোকালেই তোমার হচ্ছে এখানে এন্ট্রপির কিন্তু পরিবর্তনটা ধনাত্মক হবে, কারণ হচ্ছে টি কেলভিন উষ্ণতা কখনোই ঋণাত্মক হয় না, তাই এই পুরো টার্মটা একটা ধনাত্মক রাশি হবে, আর তার কারণে এন্ট্রপির মানটাও বাড়বে। তাহলে এখান থেকে যেটা কনক্লুশন হলো সেটা হচ্ছে যদি কোনো একটা সিস্টেমে আমরা তাপ দিই, তাহলে তার এন্ট্রপির পরিমাণটা কিন্তু বৃদ্ধি পায়। আর এটাই হচ্ছে একটা এন্ট্রপির পরিবর্তনের একটা গাণিতিক রূপ। আশা করি এটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো এন্ট্রপির পরিবর্তনটাকে এভাবেও আমরা সংজ্ঞায়িত করতে পারি যে সিস্টেম কর্তৃক সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় গৃহীত তাপ ডিভাইডেড বাই যে উষ্ণতায় সিস্টেম তাপ গ্রহণ বা বর্জন করে সেই উষ্ণতা, ঠিক আছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে কথায়ও লেখা যেতে পারে, যেটা বললাম যে ডিএস ইজ ইকুয়াল টু, মানে এটা এন্ট্রপির পরিবর্তন, অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে এন্ট্রপির পরিবর্তন সমান সমান আমি এটা বলতে পারি সিস্টেম কর্তৃক সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় গৃহীত বা বর্জিত তাপ ডিভাইডেড বাই কি লিখব না, যে উষ্ণতায় ডিভাইডেড বাই টি, মানে যে উষ্ণতায় সিস্টেম তাপ গ্রহণ বা বর্জন করে। ঠিক আছে, এইটা
তাহলে এটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি। এবার এন্ট্রপির কতগুলো বৈশিষ্ট্য দেখব। বৈশিষ্ট্যর মধ্যে এটা তোমরা আমি নোট দিয়ে দেবো, সেটা তোমরা লিখে নেবে বা করে নেবে। তো এন্ট্রপির বৈশিষ্ট্যগুলো যদি এখন দেখি, যে আমি যেটা একটু আগেই বললাম যে এন্ট্রপির পরম মান এখান থেকে ক্যালকুলেশন করা যায় না, এন্ট্রপির পরিবর্তনটাকে এখানে ক্যালকুলেশন করা যায়। এন্ট্রপি একটি স্টেট ফাংশন, অর্থাৎ অবস্থার অপেক্ষক, আর যেহেতু যে ফাংশন অবস্থার অপেক্ষক হবে তার পারফেক্ট ডিফারেন্সিয়াল হবে, ঠিক আছে, বা যথার্থ অবকলন হবে, ঠিক আছে। পরে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কি, যে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিস্টেমে কিন্তু এন্ট্রপি বৃদ্ধি পায়। এখানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে অবশ্যই এন্ট্রপির মানটা কিন্তু কী হবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে। তারপরে যেটা বলা হচ্ছে যে যখন কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া সম্পাদিত হয় তখন এন্ট্রপির বৃদ্ধি পায়। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কোনগুলো? যে প্রক্রিয়াগুলো একবারে স্টার্ট হয়ে গেলে নিজে থেকেই চলতে থাকে, ঠিক আছে। তো স্টার্ট হওয়াটা সে নিজে থেকেও স্টার্ট হতে পারে, আবার বাহ্যিক প্রভাবের সাহায্য নিয়েও কিন্তু বাহ্যিক বা পরিবেশের সাহায্য নিয়েও কিন্তু এই প্রক্রিয়াগুলো স্টার্ট হতে পারে। যেমন একটা উদাহরণ দিই, যে কয়লাতে যদি আমরা আগুন ধরিয়ে দিই তাহলে কিন্তু একবার স্টার্ট করে দিলে আর কিন্তু আগুন ধরাতে হয় না। একবার গ্যাসকে আগুন ধরিয়ে দিলে কিন্তু আর গ্যাসে আগুন ধরাতে হয় না। যতক্ষণ না পুরো গ্যাস পুড়ে নষ্ট শেষ না হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসটা জ্বলতেই থাকে। কয়লাতে আগুন ধরালে একই রকমভাবে যতক্ষণ না পর্যন্ত পুড়ে একেবারে শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অটোমেটিক্যালি জ্বলতেই থাকে। এগুলো কিন্তু বাহ্যিক প্রভাবের সাহায্য নিয়ে শুরু হয়েছে এবং এরা এই ধরনের প্রক্রিয়াগুলো কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কারণ হচ্ছে একবার ধরিয়ে দেওয়ার পরে আর কিন্তু প্রয়োজন হয় না যে আবার ধরাতে হবে, বা এই ধরনের কোনো প্রয়োজন পড়ে না। তাই এগুলোকে আমরা বলবো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আরেক ধরনের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আছে যেগুলো তোমার হচ্ছে শুরু করতেও হয় না, ঠিক আছে। যেমন কোনো একটা ঘরে যদি তুমি কোনো একটা সুগন্ধি বা কিছু একটা ছেড়ে দাও, গ্যাস জাতীয় কিছু গ্যাস ছেড়ে দাও, তাহলে কি হবে, এটা বাতাসে অটোমেটিক মিশে যাবে। এই যে মিশ্রিত হওয়া বা ডিফিউশন যেটাকে বলা আমরা ব্যাপন বলি, এই ব্যাপন প্রক্রিয়া কিন্তু অটোমেটিক্যালি হয়ে থাকে, অর্থাৎ নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে ব্যাপিত হয় গ্যাস। বোঝা গেল? তো এগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার উদাহরণ। তো যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কিন্তু তোমার ইররিভার্সিবল প্রসেসে হবে, অর্থাৎ অপরবর্তভাবে প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন হয়। আর এটা বলা হলো যে কোনো তোমার স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য এন্ট্রপির কিন্তু পরিবর্তনটা কিন্তু ধনাত্মক হবে, অর্থাৎ এন্ট্রপি বাড়বে, এটা মাথায় রাখতে হবে। তারপরে চক্রীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন তোমরা নিজেরাই বলতে পারবে। চক্রীয় প্রক্রিয়ার জন্য এন্ট্রপির পরিবর্তনটা কিন্তু শূন্য হবে। কেন? কারণ চক্রীয় প্রক্রিয়ার জন্য এন্ট্রপির পরিমাণ শূন্য হবে কেন? তার কারণ হচ্ছে তোমার হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রেশন অফ ডিএস, এটাকে বলা হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রেশন অফ ডিএস, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন কার ক্ষেত্রে? না, চক্রীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু শূন্য হবে। কেন? চক্রীয় প্রক্রিয়া মানে একাধিক ধাপে যে প্রক্রিয়া সম্পন্ন হয়ে আবার প্রাথমিক স্টেটেই চলে আসে, প্রাথমিক অবস্থাতে যদি চলে আসে তাহলে আমরা তাকে বলি যে চক্রীয় প্রক্রিয়া। আর যেহেতু এটা একটা স্টেট ফাংশন, অর্থাৎ অবস্থার অপেক্ষক, প্রত্যেকটা অবস্থার অপেক্ষকের জন্য চক্রীয় প্রক্রিয়ায় মানটা কিন্তু তাদের শূন্য হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা বলবো, যেটা দেখব সেটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপির পরিবর্তন কিভাবে ক্যালকুলেশন করব? তো এন্ট্রপির পরিবর্তন আমরা ক্যালকুলেশন এভাবে করতে পারি, যে ধরে নিচ্ছি যে আমরা জানি যে ডিএস এন্ট্রপির পরিবর্তন সমান সমান হচ্ছে D/Q রিভার্সিবল বাই টি, এটা আমরা জানি। তো এখন এন্ট্রপির পরিবর্তনটা যদি ক্যালকুলেশন করি, 1 নম্বর অবস্থা থেকে 2 নম্বর অবস্থায় যদি যাই তাহলে এইভাবে আমরা লিখতে পারবো। এবার এটাও তাহলে 1 থেকে 2 নম্বর অবস্থায় যাবে, তাহলে এখান থেকে কি পাবো? এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা তাহলে পাবো S2 - S1, ঠিক আছে। তো এইটা সমান সমান আমরা কি লিখতে পারি? ডেল এস লিখতে পারি, বা এন্ট্রপির পরিবর্তন যেটা, এটা থেকে কত পাবো? টি তো স্থির বলেছি, স্থির উষ্ণতাতে বলা হচ্ছে, তো স্থির উষ্ণতা তাহলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে 1/T। ইন্টিগ্রেশন থাকলো কি 1 to 2 তোমার হচ্ছে কি D/Q রিভার্সিবল, অর্থাৎ রিভার্সিবল প্রসেসে যে পরিমাণ তাপের আদান প্রদান হচ্ছে সেইটা, ঠিক আছে। তো এটা থাকলো। তো এবার তাহলে কি পেলাম? ডেল এস ইজ ইকুয়াল টু 1/T ইন্টু এইটাকে যদি করি তাহলে আমরা Q2 - Q1 এটা কিন্তু লিখতে পারবো না। কারণ কি, যে তোমার যখন হিট ট্রান্সফার শুরু হলো তার আগে কিন্তু হিটের কোনো অস্তিত্ব থাকে না সিস্টেমে। আমরা এটা ভালো করে আমাদের মাথায় রাখতে হবে যে হিট বা তাপের অস্তিত্ব তখনই রয়েছে যখন
তাপ আদান প্রদান করে। একটা উষ্ণ বস্তু থেকে একটা শীতল বস্তুতে যখন তাপ সঞ্চালিত হয়, তাপের অস্তিত্ব কেবলমাত্র তখনই সম্ভব। আদারওয়াইজ যখন তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, অর্থাৎ সিস্টেম থেকে পরিবেশে বা পরিবেশ থেকে সিস্টেমে যখন তাপ যাওয়া আসা করবে না, তখন কিন্তু তাপের অস্তিত্ব থাকে না। ক্লিয়ার? তাহলে এটা আমরা বুঝে গেলাম। তাহলে ওই জন্য আমরা Q2 আর Q1 এটা লিখতে পারবো না, এই কারণে সিম্পলি আমি লিখব কি, যে কিউ লিখব। তাহলে এটা হয়ে গেল কিউ রিভার্সিবল, অর্থাৎ এই প্রক্রিয়াটাতে 1 নম্বর থেকে 2 নম্বর অবস্থা, মানে প্রথম অবস্থা থেকে শেষ অবস্থায় গেলে কিউ রিভার্সিবল এই পরিমাণে তাপের আদান প্রদান হয়েছে। তাহলে এটাকে আমরা এভাবেই লিখতে পারবো। ঠিক আছে, এতটা হবে তাপের আদান প্রদান, মানে এন্ট্রপির পরিবর্তনটা এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আশা করি ক্লিয়ার হয়েছে এটা। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তনটা কোনো একটা আদর্শ গ্যাসের জন্য কি হবে সেটা এবার আমরা দেখব। ঠিক আছে, আদর্শ গ্যাসের জন্য এন্ট্রপির পরিবর্তন। তাহলে যেটা বললাম যে আমরা পড়ব কি আদর্শ গ্যাসের এন্ট্রপির পরিবর্তন এটা। তো এন্ট্রপির পরিবর্তন আমরা দেখব যে এন্ট্রপি কোন কোন মানে প্যারামিটারের অপেক্ষক। যদি আমরা দেখি কোন কোন রাশির অপেক্ষক, তাহলে দেখব আমরা যে এন্ট্রপি হচ্ছে, এন্ট্রপি বা এন্ট্রপি হচ্ছে তিনটে মানে প্যারামিটারের বা রাশির অপেক্ষক। এন্ট্রপি নির্ভর করে কার কার উপরে না, এক হচ্ছে টেম্পারেচার, এক হচ্ছে ভলিউম এবং আরেকটা হচ্ছে প্রেসার। তো এই মানে এন্ট্রপির মান নির্ভর করে যে কোনো দুটো প্যারামিটারের উপরে, হয় মানে তোমার হচ্ছে টেম্পারেচার প্রেসারের উপরে, হয় টেম্পারেচার প্রেসারের উপরে, সরি হ্যাঁ দুটো কী হয়, দুটো সেট হতে পারে, হয় এই তিনটের উপরে নির্ভর করে, তো একসঙ্গে দুটোর উপরে নির্ভর করবে। যেমন এন্ট্রপি হতে পারে যে এন্ট্রপি ইজ এ ফাংশন অফ টি পি, অথবা অর এন্ট্রপি ইজ এ ফাংশন অফ টিভি। অর্থাৎ হয় টেম্পারেচার মানে তোমার হচ্ছে হয় ভলিউম কনস্ট্যান্ট থাকবে, না হলে প্রেসার কনস্ট্যান্ট থাকবে। টেম্পারেচার মানে এন্ট্রপির পরিবর্তনটা কিন্তু দুটো প্যারামিটারের উপরে নির্ভর করছে। ঠিক আছে, আর একটা তখন ইনট্যাক্ট থাকবে বা অপরিবর্তিত থাকবে। তো এখন যেটা প্রথমে ক্যালকুলেশন করব সেটা হচ্ছে যে যখন এন্ট্রপি ভি এবং টি এর অপেক্ষক, ঠিক আছে, এইটা যখন হচ্ছে তখন আমরা কিন্তু এন্ট্রপির পরিবর্তনটা ক্যালকুলেশন করে একবার দেখব যে কিভাবে মানে কী রিলেশন আসে এবং কী এক্সপ্রেশন দেওয়া যায়। তো আমরা জানি, একটু আগে দেখলাম এন্ট্রপির পরিবর্তন ডিএস ইজ ইকুয়াল টু ডি বার কিউ রিভার্সিবল বাই টি, এটা কিন্তু আমরা দেখেছি। আর এখন আগে থেকে আমরা যেটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি যে ডি ইউ ইজ ইকুয়াল টু ডি বার কিউ, এখন রিভার্সিবল প্রসেস হলে রিভার্সিবল প্লাস ডি বার ডব্লু। ঠিক আছে, ডি বার ডব্লু। তো এই ডি বার কিউ রিভার্সিবল আর ডি বার ডব্লু মানে তো আমরা জানি মাইনাস পি ইন্টু ডিভি, এটা আমরা জানি। ঠিক আছে, তো এই যে বার কথাগুলো এসছে কেবলমাত্র ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল বলে, এরা পাথ ফাংশন, তাপও পাথ ফাংশন মানে পথ নির্ভরশীল রাশি এবং কার্য পথ নির্ভরশীল রাশি, এই জন্যই কিন্তু বার কথাটা আসছে এক্ষেত্রে, মাথায় রাখতে হবে আমাদের। ঠিক আছে, কিন্তু ভলিউম হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল, যেহেতু এটা অবস্থার অপেক্ষক তাই আমরা এটা এভাবে লিখতে পারবো। ঠিক আছে, এখন এই যে ডি বার কিউ রিভার্সিবল, এটা সমান সমান তাহলে কত লেখা যাবে, এটা সমান সমান লেখা যাবে ডি ইউ প্লাস এটাকে এদিকে নিয়ে চলে আসবো পি ইন্টু ডিভি, এটা লেখা যাবে। তাহলে আমি এই যে এই মানটাকে কিন্তু এখানে পুট করে দেব। ঠিক আছে, মানটাকে পুট করে দিলে কি পাচ্ছি, মানটাকে পুট করে দিলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে এই টিটাকে আমরা 1/t আকারে রাখলাম, আর এখানে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে কি ডি বার কিউ রিভার্সিবলের মানটা আমি লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে, তাহলে ডি ইউ প্লাস পি ইন্টু ডিভি। ঠিক আছে, এই মানটা আমরা পেলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এবার বাকি ক্যালকুলেশনটা করে দেখা যাক। তাহলে যেটা পেলাম এই ডিএস ইজ ইকুয়াল টু
ডি ইউ বাই টি প্লাস পি ইন্টু ডিভি বাই টি, এটা পেলাম। ঠিক আছে, আবার আমরা জানি, এটা হলো আবার আমরা জানি ইউ অর্থাৎ আন্তঃশক্তি মানে ইন্টারনাল এনার্জি যে ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার। তার মানে কোনো একটা সিস্টেমের আয়তন এবং তাপমাত্রার উপর কিন্তু আন্তঃশক্তির মানটা কিন্তু নির্ভর করছে। ঠিক আছে, তো সরি একটু ভিডিওটা একটু মানে তোমার হচ্ছে কষ্ট করে তোমরা দেখো, মানে একটু ঘুরে গিয়েছিল। তো যাই হোক, যান্ত্রিক ত্রুটির জন্য সরি। তো তোমরা একটু ভালো করে দেখো, যেটা বললাম যে ইউ ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার। তাহলে টেম্পারেচার এবং আয়তনের উপরে কিন্তু আন্তঃশক্তির পরিবর্তনটা নির্ভর করবে বা আন্তঃশক্তির মানটা নির্ভর করবে। তো এখন আন্তঃশক্তির পরিবর্তনটা কত হবে, ডি ইউ ইজ ইকুয়াল টু কত লেখা যায়, এটাকে আমরা লিখতে পারবো যে ইউ এর পরিবর্তন ডি ইউ, এটা লেখার নিয়ম ডি ইউ বাই এই একটাকে আমরা মানে একটা দিয়ে ডেরিভেটিভ করবো আর একটাকে কনস্ট্যান্ট রাখবো। এখন ভি দিয়ে ডেরিভেটিভ করি, ঠিক আছে, ডি ইউ ডিভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইন্টু ডিভি প্লাস এবার মানে টি দিয়ে ডেরিভেটিভ করবো, ভিকে কনস্ট্যান্ট রাখবো, তাহলে ডি ইউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডিটি। ঠিক আছে, এইটা পাবো আমরা। আশা করি বুঝতে পেরেছো এটা। এগুলো সব পার্সিয়াল ডেরিভেটিভ হবে, পার্সিয়াল ডেরিভেটিভ হবে এগুলো। ঠিক আছে, পার্সিয়াল ডেরিভেটিভ। তো এটা পেলাম আমরা। এই মানটা যদি আগে এবার আমরা এখানে পুট করে দিই তাহলে কি পাবো সেটা একটু দেখে নিই। তাহলে যেটা পেয়েছি আমরা ডিএস ইজ ইকুয়াল টু 1/t ইন্টু ডি ইউ। তো ডি ইউ এর মান তো এখানে পেয়েছি আমরা, ডি ইউ এর মান কত পেয়েছি এখানে আমরা দেখে নিই যে du partial derivative of u into dv at constant t into dv plus du dt at constant v into dt। ঠিক আছে, এটা u এর মান হয়ে গেল। এখন পড়ে আছে কি p dv বাই dt, তাহলে এটা পেলাম কি p into dv বাই t, এটা পাওয়া গেল তাহলে। ঠিক আছে, এবার এখান থেকে দেখা যাক যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে মানে আর একটা জিনিস মনে রাখতে হবে। এখন জুলের সূত্রানুযায়ী এখানে আমি পাশে লিখে দিচ্ছি। ঠিক আছে, জুলের এক্সপেরিমেন্টে যে পেয়েছি আমরা বা জুলের সূত্রানুযায়ী 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু ডি ইউ বাই ডিভি অ্যাট কনস্ট্যান্ট টি ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু প্রমাণ করা যায়। ঠিক আছে, জুলের সূত্র থেকে এটা আমরা পাই। তাহলে এই ডিউ ডিভি অ্যাট কনস্ট্যান্ট টি, এই যে মান এখানে একটা পেয়েছি ডিউ ডিভি অ্যাট কনস্ট্যান্ট টি, তাহলে এই মানটা শূন্য হয়ে যাবে। যদি শূন্য হয়ে যায় তাহলে এই পোর্শনটা বাদ, তাহলে এটাকে এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে যেটা আমরা পেলাম ডি ইউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডিটি। ঠিক আছে, 1/tটা আছে এদিকে বাইরে, আর এদিকে কি আছে প্লাস পি ইন্টু ডিভি বাই টি, এটা আছে। ঠিক আছে, এখন এটার জন্য এটা হলো। আবার আমরা জানি যে 1 মোল আদর্শ গ্যাসের জন্য কি হবে, পিভি সমান সমান আর টি। তাহলে এখন দেখো এখানে পি বাই টি আছে, তো এই পি বাই টি সমান সমান কত, এই পি আর টিকে নিচে নিয়ে আসছি, তাহলে হচ্ছে আর বাই ভি। এই মানটা আমরা এখানে পুট করব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর আরেকটা জিনিস এখানে বলি যে এই যে এখানে তাকাও যে ডি ইউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা কিন্তু সিভিকে রিপ্রেজেন্ট করে। আমরা জানি এটা যে সিভি ইজ ইকুয়াল টু ডি ইউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা আমরা জানি।
মানে এটা হচ্ছে হিট ক্যাপাসিটি, যেটা মানে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, অর্থাৎ স্থির আয়তনে তাপগ্রাহিতা এইটা। তাহলে আমরা যেটা পাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে সিভি ইন্টু 1/t, তো আর এখানে আছে ডিটি, তাহলে ডিটি/টি প্লাস এখানে হচ্ছে p/t পরিবর্তে আমরা r/v লিখব, r/v একমূল গ্যাসের জন্য আমরা জানি, ইন্টু ডিভি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন ডিএস ইকুয়াল টু এটা পাওয়া গেল, ডিএস ইকুয়াল টু এটা পাওয়া যাচ্ছে, তাহলে সিভি। আচ্ছা, তাহলে এখন যদি 1 নাম্বার থেকে 2 নাম্বার পরে এটা ইন্টিগ্রেশন করি, এখন দেখো ধরে নিচ্ছি যে সিভিটা টেম্পারেচার, যে টেম্পারেচারটা আমরা পরিবর্তন করব তার জন্য এই সিভির মানটা কিন্তু কনস্ট্যান্ট যদি ধরে নিই, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি এভাবে 1 to 2, এভাবে আমরা ইন্টিগ্রেশন করে নেব। ঠিক আছে, এই ভিটাকে এখন ডিভির নিচে লিখে দিই, তাহলে আর যেহেতু কনস্ট্যান্ট, এটাকে বাইরে বার করে দিলাম, দিয়ে 1 to 2 করে দিলাম। ঠিক আছে, এটা যদি আমরা করি তাহলে এই ক্ষেত্রে যেটা ইন্টিগ্রেশনটা যদি আমরা করি তাহলে কি পাবো, তাহলে এই যে S1 টু এখানে 1 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশনে যাচ্ছে, তাহলে এন্ট্রপির পরিবর্তনটা আমরা কি লিখতে পারি, ডেল এস মানে হচ্ছে S2 মাইনাস S1, এইটা সমান সমান এখান থেকে কত পাবো, সিভি তো কনস্ট্যান্ট, আর এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে যেটা পাবো ln T2/T1, আর এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো, আর ln V2/V1 এটা পাবো। ঠিক আছে, তার মানে আমরা যেটা পেলাম এটা হচ্ছে 1 মোলের জন্য, 1 মোলের ক্ষেত্রে, আর n মোলের ক্ষেত্রে কি হবে, n গুণ হয়ে যাবে, তাহলে n সিভি ln T2/T1 প্লাস n আর ln V2/V1, এটা হচ্ছে n মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে পড়েছি অনেকবার, এটা তো একদম এটা করে রাখবে, খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে, তাহলে এর মূল আদর্শ গ্যাসের ক্ষেত্রে ln দিয়ে যদি লিখি তাহলে এই ফর্মে লেখাটাই এনাফ, এবং যদি লগ দিয়ে তোমরা করতে চাও তাহলে এটাও লগ দিয়ে করতে পারো, যে ডেল এস ইকুয়াল টু হচ্ছে লগ মানে ln তুলে দিয়ে লগ নিয়ে আসলে 2.303 গুণ হয়। ঠিক আছে, 2.303 n সিভি ln, সরি এটা লগ হয়ে যাবে, লগ T2/T1 প্লাস 2.303 nr লগ V2/V1। ঠিক আছে, এইটা তোমার হচ্ছে সূত্রটা চলে আসবে, বোঝা গেল। এবার আর একটা সূত্র আমি বলে দিই, দিয়ে ছেড়ে দেব, সেটা হচ্ছে কি, যদি আগে আমি এই ডেরিভেশনটা করেছি, তোমরা জানো যে এই ডেরিভেশনটা করা হয়েছিল, তখন বলেছিলাম আমি যখন টেম্পারেচার এবং ভলিউমের উপরে নির্ভর করবে। ঠিক আছে, টেম্পারেচার এবং ভলিউম এই দুটোর উপরে যখন নির্ভর করবে, এখন যদি মানে দুটো প্যারামিটারের উপর, এখন যদি মানে এস এজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার এইটা যদি হয়, সেই ক্ষেত্রে কি হবে এন্ট্রপির পরিবর্তনটা, তো সেই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা একইভাবে ক্যালকুলেশন করে দেখানো যায়, যে ওইখানে ভলিউমের উপর যখন নির্ভর করেছিল তখন সিভিএস ছিল, তো এখানে প্রেসার আছে তাই পি আসবে। ঠিক আছে, মানে সিপি আসবে, তাহলে যেটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তনটাকে আমরা এখান থেকে লিখতে পারি, একই রকমভাবে প্রমাণ করা যায়, ডেল এস ইজ ইকুয়াল টু 2.303 এনসিপি মানে স্থির চাপে হিট ক্যাপাসিটি মানে তাপগ্রাহিতা। ঠিক আছে, লগ এখানে যদি ln নিই তাহলে এখানে লগের পরিবর্তে ln নিলে এটা দেওয়ার দরকার নেই, তাহলে এনসিপি ln হয়ে যাবে, তাহলে T2/T1 প্লাস 2.303 nr লগ এখানে P1/P2 হবে। ঠিক আছে, কারণ হচ্ছে প্রেসারের সঙ্গে মানে ভলিউমের ইনভার্সলি রিলেশন। ঠিক আছে, ইনভার্স রিলেশন, তার কারণে এটা হচ্ছে P1/P2 হবে, আগে হয়েছিল কি V2/V1 হয়েছিল। তো এই ক্ষেত্রে আমরা যদি চাপের সঙ্গে সম্পর্ক থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে আমরা মানে প্রতিষ্ঠা করতে পারবো। তাহলে আজকে আপাতত এই পর্যন্তই।